বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। লেখিকা যোগফল শূন্য, চতুর্দশ পর্ব। মা, এই যে চাচির প্রেসারের ওষুধটা। শুভ ওষুধের প্যাকেট তার মা জুলেখার হাতে দিল। জিজ্ঞেস করলো, চাচির শরীর এখন কেমন? হসপিটালে নিতে হবে না তো? জুলেখা কিছু বলার আগে দিলারা নিজেই বললেন, না বাবা, আমি এখন ঠিক আছি। আমার জন্য অযথা তোমাকে কষ্ট করতে হলো। কষ্ট কেন বলছেন চাচি? এটা তো আমার কর্তব্য। আপনি শুয়ে থাকুন। এরপর মিতুকে বলল, মিতু, চাচিকে ওষুধটা খাইয়ে দে। আমি স্কুলে যাচ্ছি, চাচাকে একটা খবর দেয়া দরকার। ঠিক আছে ভাইয়া। শুভ চলে গেল। আজ সকালে দিলারা ভালোই ছিলেন। নিত্যদিনের মতো সকালে রান্নাবান্নার কাজে ব্যস্ত সময় পার করছিলেন। বেলা 9টায় আমিনুর রহমান নাস্তা করে টিফিন ক্যারিয়ার নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। দিলারা হাতের সব কাজ সেরে দুপুরের দিকে মাফলারটা নিয়ে বসেছিলেন। মাফলারের কাজ প্রায় শেষ প্রান্তে, আজকের মধ্যেই হয়ে যেত। দিলারা কাজ করছিলেন, তখন হঠাৎ করে মনে হলো মাথাটা যেন ঘুরে উঠেছে। দিলারা বুঝতে পারলেন প্রেসারটা যে বেড়েছে। গত কয়েকদিন ধরে প্রেসারের ওষুধ নেওয়া হচ্ছিল না। তিনি নিজেকে সামলে নিয়ে গলা ছেড়ে ফুলিকে ডাকেন। ফুলি ছুটে আসে। দিলারা বলেন, আমার ওষুধের বাক্সটা নিয়ে আয় তো, হঠাৎ করে প্রেসার বেড়ে গেছে। ফুলি ওষুধের বাক্স এনে দেয়। দিলারা সব প্রয়োজনীয় ওষুধপত্র এই বাক্সেই থাকে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ সেখানে প্রেসারের ওষুধটা পাওয়া গেল না। কবে শেষ হয়েছে খেয়াল নেই। তিনি ড্রয়িং রুমে যাচ্ছিলেন টেলিফোন করতে। আমিনুর রহমানকে বলতে হবে ফেরার সময় যেন প্রেসারের ওষুধটা নিয়ে আসেন। কিন্তু কিছু দূর যেতেই আচমকা পেছনের দিকে হেলে পড়লেন দিলারা। সময় মতো ফুলি এসে ধরে ফেলায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। ফুলি তাকে ধরে ধরে এনে বিছানায় শুয়ে দেয়। আমিনুর রহমানকে টেলিফোন করা হলে তার ফোন ঘরেই বিছানার উপর বেজে ওঠে। আজ তাড়াহুড়োয় তিনি বাড়িতে ফোন ফেলে চলে গেছেন। ফুলি কি করবে বুঝতে পারে না। সে দৌড়ে নিচতলায় শুভদের ফ্ল্যাটে যায়। দিলারার হঠাৎ করে প্রেসার বেড়ে গেছে শুনে জুলেখা আর মিতু দুজনেই ছুটে আসে দোতলায়। ওরা দুজনে মিলে দিলারার মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করে। ওষুধ শেষ হয়ে গেছে দেখে জুলেখা শুভকে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসার জন্য পাঠান। দিলারা এখন মোটামুটি সুস্থ বোধ করছেন। মিতু তাকে ওষুধ খাইয়ে দিয়েছে। মিতু এবং তার মা জুলেখা এখনো পাশেই বসে আছেন। দিলারা ভালো করেই জানেন যতক্ষণ না ওনার স্বামী ফিরে আসবেন ততক্ষণ ওরা কেউ এখান থেকে নড়বে না। তিনি চোখ বন্ধ করলেন। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে। যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সুর সুর শব্দে ঝোড়ো হাওয়া বইছে। কার্তিক মাসে ঝোড়ো হাওয়া দিয়ে চারপাশ অন্ধকার করে বৃষ্টি তেমন একটা দেখা যায় না। মনে হচ্ছে জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন আসছে। অসময়ে ঝড় বৃষ্টি। ওজোন স্তর কি একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে? ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আনমনে কথাগুলো ভাবছিল তিথি। বৃষ্টি নামলো বলেই হাওয়াটা ভীষণ উপভোগ্য, তাই ঘরে যেতে ইচ্ছে করছে না। তিথি দু চোখ বুজে এই শীতল হাওয়া উপভোগ করতে লাগলো। দমকা হাওয়ায় আচমকা কোথা থেকে একটা ওড়না উড়ে এসে তিথির মুখের উপরে পড়ে। তার মুখ সম্পূর্ণ ঢেকে দিল। তিথি হাত দিয়ে ওড়নাটা টেনে মুখের উপর থেকে সরালো। ওড়নাটা মৃন্ময়ীর। মৃন্ময়ীকে অনেকবারই এই ওড়না পরতে দেখেছে সে, কিন্তু এটা এখানে কিভাবে এলো? তিথি ওড়নাটা হাতে নিয়ে এসবই ভাবছিল। অদ্ভুত ভাবে মৃন্ময়ীর ওড়নাটা হাতে ধরে রাখায় ভালো লাগার একটা তীব্র অনুভূতি হচ্ছে তিথির। তিথি সেভাবেই কিছুক্ষণ ওড়নাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কল্পনায় কিছু এলোমেলো চিন্তারা ঘুরে বেড়াচ্ছে। বাতাসের ঝাপটায় আবারও যখন ওড়নাটা উড়ে যাচ্ছিল তখন তিথির সম্বিত ফিরে। নিজেকে দ্রুত সামলে নেয় সে। এরপর ঘাড় ঘুরিয়ে ছাদে টানানো রশিটার দিকে তাকায়। সেখানে একটা সালোয়ার কামিজ ক্লিপ দিয়ে দড়ির সাথে আটকে রাখা। ওড়নাও সম্ভবত এখানেই ছিল। হাওয়ার বেগে দড়িতে ঝুলতে থাকা কামিজটা প্রায় ক্লিপ থেকে খুলে যাচ্ছে। মৃন্ময়ী হয়তো সকালে মেলে দিয়ে কলেজে গেছে, এখনো ফেরেনি, তাই তোলাও হয়নি।
গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে শুকনো পোশাক গুলো ভিজে যাবে। তিথি রশিটার দিকে এগিয়ে গেল, ক্লিপ সরিয়ে কাপড়গুলো তুলে নিয়ে ছাদ থেকে নেমে এলো। কলেজ থেকে প্রায় আধ ভেজা হয়ে ফিরেছে মৃন্ময়ী। বৃষ্টি হলেই শহরের ট্যাক্সিগুলো কোথায় যেন হারিয়ে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও একটা ট্যাক্সি পায়নি। অগত্যা সিএনজি করে আসতে হয়েছে। এলোপাতাড়ি হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির দাপটে সিএনজির ভেতরে অর্ধেকটা ভিজে গেছে সে। রুমে এসে ভেজা জামাকাপড় চেঞ্জ করে শুকনো একটা পরছিল। বিছানার উপরে চোখ পড়লে দেখলো সেখানে সকালে ছাদে মেলে দেওয়া সালোয়ার কামিজটা ভাঁজ করে রাখা। মৃন্ময়ী ড্রেসটা হাতে নিল। আসার সময় বৃষ্টি দেখে এটার কথাই প্রথমে মনে পড়েছিল। ভেবেছিল এতক্ষণে হয়তো বৃষ্টিতে ভিজে গেছে। মৃন্ময়ী ড্রেসটা নিয়ে আলমারিতে তুলে রাখলো। মনে মনে ভাবছে এটা নিশ্চয়ই মুন্নি বা সুমনার কাজ হবে। পরে কখনো সময় পেলে ওদের ধন্যবাদ জানিয়ে দিবে। আজকাল ব্যস্ততার জন্য কারো সাথেই সেভাবে কথা বলার সময় পাচ্ছে না। সারাদিন পড়াশোনা আর কলেজের ব্যস্ততাতেই কেটে যায়। মৃন্ময়ী বগুড়া থেকে ফিরেছে অনেক দিন হয়ে গেছে। ঢাকা ফিরে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সে। এক সপ্তাহ পেন্ডিং আইটেমগুলো ক্লিয়ার করতেই চলে গেল। বগুড়া চলে যাওয়ার কারণে ক্লাস করতে পারেনি। ক্লাস না করায় টপিকগুলো ভালোভাবে বুঝতেও পারছিল না। তার চাপটা যেন একটু বেশিই মনে হচ্ছিল। এরপর আবার কার্ড শুরু হয়ে যাওয়ায় কোনো দিকে তেমন নজর দিতে পারেনি মৃন্ময়ী। এমনকি তিথির সাথেও সেভাবে কথাবার্তা হয় না। যেদিন সে বগুড়া থেকে ফিরেছিল সেদিন একবার তিথি এসেছিল তার রুমে। মৃন্ময়ী ভেবেছিল তিথি হয়তো কড়া কোনো কথা শোনাবে। ওই দিন কাউকে না জানিয়ে চলে যাওয়ার জন্য কিংবা ওই রাতের এমন উদ্ভট আচরণের জন্যেও কিছু জিজ্ঞেস করতে পারে। কিন্তু তিথি সে বিষয়ে কোনো কথাই বলেনি। ভালো মন্দ টুকটাক কথাবার্তা বলে চলে গিয়েছিল। এরপর থেকে প্রায় 1 মাস যাবৎ মৃন্ময়ী আর তিথির সাথে সেভাবে কথা বলার সুযোগ কিংবা সময় কোনোটাই পেয়ে ওঠেনি। ক্লাস, আইটেম, কার্ড সব মিলিয়ে এতই ব্যস্ততা যাচ্ছিল যে বিকেলে ছাদে গিয়ে কিছুক্ষণ তিথির সাথে কথা বলবে সেই সময়টুকু তার হাতে ছিল না। কোনো দিন নিজের রুম থেকে বের হতেও পারত না। কলেজ থেকে এসে ঢুকতো আর খাবারের সময় বের হতো। সেটা রমিলা খালা এসে কয়েকবার ডেকে যাওয়ার পর খেতে যেত। তিথির সাথে দেখা যা হতো তা ওই খাবারের সময় ডাইনিং টেবিলে। তাছাড়া আর সেভাবে দেখাও হতো না। তিথিও কখনো নিজে থেকে মৃন্ময়ীর রুমে আসতো না। কখনো কখনো এটা ভেবে মৃন্ময়ীর খুব অভিমান হতো। সে তো ব্যস্ততায় সময় করে উঠতে পারছে না। তিথি একবার এসে খোঁজ নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? জেদের বশেই হোক কিংবা অভিমানে মৃন্ময়ীও আর তিথির কাছে গেল না। এর মধ্যে তার টার্ম এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। মৃন্ময়ীর পুরো ধ্যান জ্ঞান তাই এই মুহূর্তে পড়াশোনাতেই। রাত 10:30। আমিনুর রহমান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। আজ শুভর থেকে দিলারার হঠাৎ অসুস্থতার খবর শুনে স্কুল ফেলে বাড়ি ফিরে আসতে হয়েছে। কাল অবশ্যই সময় মতো স্কুলে পৌঁছাতে হবে। তিনি প্রধান শিক্ষক, তার দায়িত্ব বাকিদের তুলনায় বেশি। সেখানে যদি তিনিই অনিয়ম করেন তাহলে বাকি শিক্ষকদের উপর সেটার প্রভাব পড়বে। তাছাড়া আমিনুর রহমান কোনোদিন তার দায়িত্ব কর্তব্যে কোনো হেরফের করেননি। সবসময় সৎ এবং নিষ্ঠার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছেন। দিলারা হঠাৎ জিজ্ঞেস করলেন, ঘুমিয়ে পড়েছ? না। তোমার শরীর এখন কেমন? ভালো। এরপর কিছুক্ষণ থেমে দিলারা আবার বললেন, শুভ ছেলেটা খুব ভালো, বুঝলে? আমার জন্য ছুটে গিয়ে ওষুধ নিয়ে এলো। এরপর আবার তোমার স্কুলে গিয়ে তোমাকে খবর দিল। রাতেও একবার এসে জিজ্ঞেস করেছে আমার শরীরের কি অবস্থা। আমিনুর রহমানের ঘুম পাচ্ছে। তিনি শুধু বললেন, ছেলেটা ভালোই। দিলারা বললেন, মৃন্ময়ীর সাথে শুভকে ভালোই বানাবে, তাই না বলো? আমিনুর রহমান বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মৃন্ময়ীর সাথে মানাবে মানে? কি বলতে চাইছ? ভাবছিলাম শুভর সাথে যদি মৃন্ময়ীর বিয়ে দেয়া যেত তাহলে চিত্রার মতো ওকে আর আমাদের ছেড়ে দূরে কোথাও যেতে হতো না, সবসময় চোখের সামনেই থাকতো। আমিনুর রহমান পাশ ফিরে শুতে শুতে বললেন, মৃন্ময়ীর বিয়ের বয়স হয়েছে নাকি? কি যে বলো না তুমি, ঘুমাও তো, রাত জাগলে প্রেশার বাড়বে আবার। দিলারা বিরক্ত স্বরে বললেন, বয়স হবে না কেন? এবছরে 20-তে পড়লো। তাছাড়া আমি তো এখনই বিয়ে দিতে বলছি না, মৃন্ময়ীর পড়াশোনা শেষ হোক তারপর।
দিলারার কথার প্রত্যুত্তরে আমিনুর রহমান আর কিছু বলতে পারলেন না। তিনি ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। আমিনুর রহমান কিছু বলছেন না দেখে দিলারা দু একবার ডাকলেন, কিন্তু তিনি আর সাড়া দিলেন না। ঘুমিয়ে পড়েছেন বুঝতে পেরে দিলারা চুপ করে গেলেন, নিজেও ঘুমানোর চেষ্টা করেন। তিথি বেলকনিতে ঝোলানো ময়না পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। মৃন্ময়ী এই ময়না পাখিটার নাম রেখেছে মিঠু। মিঠু একটু পর পর তিথি তিথি বলে ডাকছে অবিকল মৃন্ময়ীর স্বরে। মিঠুর প্রতি ডাকে তিথির মনের মধ্যে অদ্ভুত অনুভূতি দোলা দিয়ে যাচ্ছে। মন ভালো না থাকলে মিঠুর খাঁচার কাছে এসে দাঁড়িয়ে থাকার এই অভ্যাসটা তার হয়েছে কিছুদিন ধরে। মিঠু তাকে দেখলেই তিথি বলে ডেকে ওঠে। অদ্ভুতভাবে এই ডাকটা শুনলেই তিথির মন ভালো হয়ে যায়। তিথি বেশ বুঝতে পারে কেন মিঠুর মুখে তিথি ডাক শুনলে তার মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার কারণ যে মিঠুর মৃন্ময়ীর কণ্ঠ নকল করার দক্ষতা, তা নিয়ে কোনো সন্দেহ নেই তিথির। তিথি দীর্ঘশ্বাস ফেলল। আজকাল কিছুতেই সে মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। মন কেন এত অবাধ্য হচ্ছে? তার মন তো তার বাধ্য ছিল। তাহলে কি জন্য মনের এই ব্যাকুলতা? কেন প্রতিনিয়ত নিজের মনের সাথে দ্বন্দ্বে জড়াতে হচ্ছে? তিথি কয়েকদিন ধরে লক্ষ্য করেছে আজকাল নিজের অজান্তে সে মৃন্ময়ীকে নিয়ে দীর্ঘক্ষণ ভাবে। সারাক্ষণ মৃন্ময়ীর চিন্তাতেই যেন ডুবে থাকে সে। মৃন্ময়ী যেন কোনো এক অদৃশ্য জালে তাকে জড়িয়ে ফেলেছে। চাইলেও সে সেখান থেকে বেরোতে পারছে না। কিন্তু সে তো কিছুতেই চায় না স্রোতের বিপরীতে গিয়ে এমন কোনো মায়ায় জড়াতে। তাহলে মৃন্ময়ীর প্রতি এমন অদ্ভুত রকমের টান কেন অনুভব করছে? এদিকে সময় কেটে যাচ্ছে সময়ের গতিতে। তিথির তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আর বেশি দূরে নেই, কিন্তু কোনো কিছুতেই মন বসাতে পারছে না। সেদিন রাতের ওই ঘটনার পর থেকে তার সবকিছু কেমন উলটপালট হয়ে গেছে। পড়াশোনার প্রতি আগ্রহটা যেন আর নেই। জোর করে নিজেকে পড়ার টেবিলে বসালেও মন বসে না। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে বসে থাকে, কিন্তু পড়ায় বিন্দুমাত্র মনোযোগ থাকে না। বইয়ের অক্ষরগুলো তার চোখে অদ্ভুত অচেনা লাগে। মন স্থির করার পর মুহূর্তেই মৃন্ময়ীর ভাবনায় ডুবে যায়। এর আগে কখনোই তিথি নিজের উপর থেকে এমন নিয়ন্ত্রণ হারায়নি, এমন অবচেতন হয়নি। তিথির চোখে জল জমতে শুরু করলো। অসহায় লাগছে তার নিজেকে। মাথাটা ঝিমঝিম করছে। তিথি বেলকনি থেকে রুমের ভেতরে চলে যায়। বিছানায় শুয়ে পড়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে। কি হয়েছে তিথি? মায়ের কণ্ঠ শুনে তিথি চোখ মেলে তাকালো। শাহনাজ পারভীন তার বিছানায় এসে বসেছেন। তিথি শোয়া থেকে উঠে বসল। কিছু হয়নি মা। শাহনাজ পারভীন তিথির কপালে হাত রাখলেন। অসময়ে শুয়ে আছিস? তোর শরীর খারাপ না তো? তেমন কিছু না, মাথাটা হালকা ব্যথা করছিল তাই শুয়েছিলাম। কখন থেকে ব্যথা? মেডিসিন নিয়েছিস? তিথি নাসূচক মাথা নাড়ালো। শাহনাজ পারভীন উঠে গিয়ে ওনার রুম থেকে ওষুধ এনে তিথিকে খাইয়ে দিলেন। বললেন ব্যথা না কমলে যেন ওনাকে জানাই, ডাক্তারকে খবর দিবেন। তিথি মাথা নেড়ে সম্মতি জানালো। শাহনাজ পারভীন তিথিকে শুয়ে থাকতে বলে চলে গেলেন। তিথি মায়ের যাওয়ার পথে তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। গত কিছুদিন ধরে প্রতিনিয়ত মাথা ব্যথা হচ্ছে। তিথি বুঝতে পারছে রাতে ঘুম না হওয়ার কারণেই যে ব্যথাটা হচ্ছে। আজকাল রাতে আর ঘুম হচ্ছে না। গভীর রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় এই বুঝি মৃন্ময়ী এসে দরজায় কড়া নাড়ালো। মৃন্ময়ী যদিও আসে না, কিন্তু এরপর বাকি রাতটুকু তিথি আর ঘুমাতে পারে না। তিথি তার হাঁটুতে মুখ গুজে বসে থাকে। নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। মন প্রচন্ড অস্থির হয়ে আছে। সকালবেলা মৃন্ময়ী বাগানে হাঁটছে। 10টা বাজতে না বাজতেই তীব্র রোদ উঠেছে। শীতকাল আসি আসি করছে। শেষ রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে। গতকাল তো এসি অফ করেই ঘুমাতে হয়েছিল, কিন্তু দিনের বেলা মনে হয় যেন গ্রীষ্মকাল চলছে। রোদের উত্তাপে বোঝাই যায় না অগ্রহায়ণ মাস প্রায় শেষ হতে চলল। মৃন্ময়ীর আজ ইচ্ছে করছে তিথির সাথে একটু কথা বলতে। যদিও সে এতদিন প্রতিজ্ঞা করে রেখেছিল তিথি আগে থেকে কথা না বললে সেও বলবে না, কিন্তু কেন যেন এই মেয়েটার সাথে সে অভিমান করে থাকতে পারে না। বাগানের গোলাপের গাছগুলোতে সারি সারি লাল গোলাপ ফুটে আছে। মৃন্ময়ী সেখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে দোতলায় উঠে এলো। তিথির রুমের দরজা ভেজানো। মৃন্ময়ী দরজায় নক করে বলল, আসতে পারি? তিথি ভেতর থেকে জবাব দিল, এসো মৃন্ময়ী। মৃন্ময়ী রুমে ঢুকে দেখলো তিথি স্টাডি টেবিলে বসে আছে।
তার সামনে বই খাতা মেলানো। মৃন্ময়ীকে দেখে তিথি বই বন্ধ করে হাসি মুখে ওর দিকে তাকালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। মৃন্ময়ী তিথির স্টাডি টেবিলের অপর একটা চেয়ারে বসলো। তিথি ওর হাতে ফুল দেখে জিজ্ঞেস করলো, বাগানে ছিলে? আজ ক্লাস নেই বুঝি? না। আচ্ছা। মৃন্ময়ী ফুলটা তিথির বইয়ের সামনে রেখে বলল, এটা আপনার জন্য এনেছি। তিথি ফুলটার দিকে তাকিয়ে হাসলো, কিছু বলল না। মৃন্ময়ী জিজ্ঞেস করলো, কি করছিলেন? পড়ছিলাম, আজ দুপুর 2টো থেকে আমার পরীক্ষা। মৃন্ময়ী বেশ অবাক হলো, তিথির পরীক্ষা চলছে। সে কিছুই জানতো না। সরি, আমি জানতাম না আপনার পরীক্ষা, এসে বিরক্ত করলাম পড়াই। তুমি কোনো বিরক্ত করনি মৃন্ময়ী, আমার নিজেরই পড়তে ভালো লাগছে না। প্রিপারেশন ভয়ঙ্কর খারাপ, রিটেক খেতে পারি। মৃন্ময়ী চমকে উঠল, কি বলছেন এসব? তিথি শান্ত গলায় বলল, ঠিকই বলছি। মৃন্ময়ী আশ্চর্য চোখে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির পরীক্ষার প্রিপারেশন এত খারাপ, অথচ কি স্বাভাবিকভাবে কথা বলছে। তিথির জায়গায় সে হলে এতক্ষণে কান্নাকাটি শুরু করত। তিথি বলল, একটা কাজ করে দেবে মৃন্ময়ী? হ্যাঁ বলুন। একটু কিচেনে যাও, ওখানে সুমনা মুন্নি কাউকে পেলে আমাকে 1 কাপ কফি করে দিতে বলো। দেখি কফি খেয়ে একটু পড়তে পারি কিনা। আসলে পড়ছি ঠিকই, কিন্তু কোনো কিছুই মাথায় ঢুকছে না। সব পড়া মাথা থেকে বের হয়ে যাচ্ছে। যাই হোক, তুমি গিয়ে একটু কফি দিয়ে যেতে বলো। আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। মৃন্ময়ী কিচেনে চলে এসেছে। কফি বানাতে গ্যাস ওভেনে পানি বসালো। মনে মনে ভাবছে, তিথি তো ভালো ছাত্রী, পড়াশোনায় খুব মনোযোগী, তাহলে তিথির পরীক্ষার প্রস্তুতি এত খারাপ হলো কেন? খুব খারাপ না হলে নিশ্চয়ই তিথি বলতো না, ফেল করে ফেলতে পারে। তিথি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব ছিল, যে কারণে পড়ায় মন বসাতে পারেনি? কিন্তু কি সেটা? মৃন্ময়ীর ভীষণ খারাপ লাগছে। তার নিজের পরীক্ষার প্রিপারেশন খারাপ হলে যতটা কষ্ট হয় ঠিক তেমন হচ্ছে। কিন্তু এখানে সে কি করতে পারে? তিথি বলল, দুপুর 2টো থেকে পরীক্ষা। এত অল্প সময়ে কিভাবেই বা তিথি পরীক্ষার প্রস্তুতি নিবে আর কিভাবে পরীক্ষা দিবে, বুঝে উঠতে পারছে না সে। মৃন্ময়ী কফি নিয়ে তিথির রুমে গেল। তিথি চোখের চশমা খুলে টেবিলের এক পাশে রেখে মৃন্ময়ীর হাত থেকে কফির কাপটা নিল। থ্যাংক ইউ মৃন্ময়ী। মৃন্ময়ী বলল, আমি কি কিছুক্ষণ বসতে পারি? আপনার কফি খাওয়া শেষ হলে চলে যাব। হ্যাঁ শিওর, বসো। মৃন্ময়ী বসলো। তিথি কফিতে চুমুক দিচ্ছে। মৃন্ময়ী কিছুক্ষণ তাকিয়ে থেকে তিথিকে দেখলো। তিথির চেহারায় নৈরাশ্যের ছাপ। তিথি কি রাতে ঘুমায় না, নাকি পরীক্ষার দুশ্চিন্তায় ঘুম হচ্ছে না? মৃন্ময়ী জিজ্ঞেস করলো, আপনি তো পড়ছেন বললেন, তাহলে প্রিপারেশন খারাপ কেন? পড়া কি মনে থাকছে না, নাকি বুঝতে পারছেন না? আমি ঠিক জানি না মৃন্ময়ী, মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাহলে কি ফেল করবেন? তিথি হেসে দিল, বলল, তাই তো মনে হচ্ছে। কিছু লিখতে না পারলে নিশ্চয়ই আমাকে পাশ করিয়ে দিবে না? আপনি ফেল করবেন না, আপনি সব লিখতেও পারবেন এবং খুব ভালোভাবেই পারবেন, এটা আমার বিশ্বাস। মৃন্ময়ীর কথায় তিথি ওর দিকে তাকিয়ে একটু হাসল। মৃন্ময়ী আবারও বলল, আপনি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তাও 3য় বর্ষের। 2-1 বার পড়লেই আপনার জন্য এনাফ। সেখানে নিশ্চয়ই মাথায় কিছু ঢুকছে না ভেবে অনেকবার পড়েছেন, সুতরাং আপনার প্রিপারেশন আরো বেশি ভালো হওয়ার কথা। বারবার কি হলো, ভুলে যাচ্ছি কেন, এসব ভেবে ঘাবড়ানোর ফলে মনে হচ্ছে পড়া মাথায় ঢুকছে না। আরেকবার ঠান্ডা মাথায় যা যা পড়েছেন রিভাইজ দিন, আর এক্সাম হলে গিয়ে সব ধরনের চিন্তা ভাবনা সরিয়ে রিল্যাক্স মোডে পরীক্ষা দিবেন। দেখবেন আপনি সবই পারছেন। মৃন্ময়ী উঠে দাঁড়ালো। টেবিলের উপর থেকে তিথির চশমাটা নিয়ে তার গ্লাস ওনার কোণে মুছে সেটা তিথির চোখে পরিয়ে দিল। তিথি ছল ছল নয়নে তাকিয়ে আছে মৃন্ময়ীর দিকে। মৃন্ময়ী হালকা গলায় বলল, আমি এখন আসি, আপনি ভালো করে প্রিপারেশন নিন, এখনো যথেষ্ট সময় আছে। কফির খালি কাপ নিয়ে চলে গেল মৃন্ময়ী। কিন্তু যাওয়ার পূর্বে মৃন্ময়ীর করে যাওয়া ওই আকস্মিক কাজটা তিথির বুকের ভেতর প্রবল অস্থিরতা সৃষ্টি করে দিল। কেন করে মৃন্ময়ী এমন? সে কি বোঝে না তার এমন অপ্রত্যাশিত ভালোবাসা তিথিকে বিষাদের গভীর সমুদ্রে তলিয়ে দেয়? তিথির আর ভাবতে ইচ্ছে করে না। সে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। তিথির আজ শেষ পরীক্ষা ছিল। সে ভেবেছিল হয়তো খুব খারাপ হবে কিংবা রিটেক নিতে হবে,
কিন্তু পরীক্ষা এত ভালো হয়েছে, এই সেমিস্টারের সেরা পরীক্ষাটাই যেন আজ দিয়েছে। তিথির মন আজ ভীষণ ভালো। বাড়ির সামনে এসে থামলো গাড়ি। তিথি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে গেল। আকাশে আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। একরাশ রূপালী জ্যোৎস্নায় চারদিক ভরে গেছে। মৃন্ময়ী ছাদে এসে দাঁড়িয়েছে। জ্যোৎস্নার রূপালী আলো মনের বিষাদ আরো বাড়িয়ে দেয়। নীরব মায়ায় সব দুঃখ একত্রে জড়ো করে। মৃন্ময়ের মনটাও ভারী হয়ে উঠল। তিথি সন্ধ্যার দিকে পরীক্ষা দিয়ে ফিরেছে। রুমের বেলকনি থেকে মৃন্ময় সেটা দেখেছে। তিথির হাস্যোজ্জ্বল মুখটা দেখে মৃন্ময়ী তখনই বুঝেছিল ওর পরীক্ষা ভালো হয়েছে। সে আশা করেছিল তিথি বাড়ি ফিরে একবার অন্তত তার কাছে আসবে, পরীক্ষা কেমন হলো জানাবে। কিন্তু তিথি তার কোনোটাই করেনি। ইউনিভার্সিটির থেকে ফিরে নিজের রুমে ঢুকেছিল আর একবারও বের হয়নি। মৃন্ময়ী একটা ভারী নিঃশ্বাস ছাড়ল। এখন মনে হচ্ছে প্রিয়ার ওই দিনের কথাগুলোই ঠিক। তিথিকে নিয়ে এতটা আশা করা তার উচিত হয়নি। তিথি হয়তো তাকে শুধু একজন পরিচিতা হিসাবেই দেখে। আলাদা করে তিথির কাছে সে বিশেষ কেউই নয়। বিশেষ হলে নিশ্চয় যখন সে কাউকে কিছু না জানিয়ে বগুড়া চলে গেছিল, তখন তাকে নিয়ে একটু হলেও উদ্বেগ দেখাতো। কিন্তু তিথি তার কিছুই করেনি, শুধু একবার দায়সারা ভাবে কল করেছিল কেবল। এরপর যে কদিন সে বগুড়া ছিল, না একবার কল করেছে আর না জানতে চেয়েছে আসার ব্যাপারে। অথচ প্রিয়া তার বান্ধবী হয়েও কতটা উদ্বেগ দেখিয়েছে, তার পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা করেছে। কিন্তু তিথি সে তো নিজের মতো ভালোই ছিল। ঢাকা ফেরার পরেও সে একবার দায়সারা ভাবে এসে কয়েকটা কথা বলে চলে গেল। এরপর আর একটা দিনও নিজে থেকে খোঁজ খবর করেনি। একই বাড়িতে থাকার পরেও তার কোনো অস্তিত্ব কোথাও নেই এমন একটা ভাব করেছিল। আর সে বারবার বোকার মতো তিথির ওই সামান্য সৌজন্যবোধমূলক দুটো কথা বলাতেই গলে যায়। ভাবতে শুরু করে তিথি হয়তো তাকে ভালোবাসে, তাকে চাই। মৃন্ময়ীর চোখে জল জমতে শুরু করে। ভীষণ কান্না পাচ্ছে তার। কিন্তু এমন সুন্দর জ্যোৎস্না রাতে সে কিছুতেই কাঁদতে চায় না, কিছুতেই না। মৃন্ময়ী নিজেকে সামলে নিল। ছাদে বেশ ঠান্ডা লাগছে, জোরে হাওয়া বইছে, তবে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। শীতের পোশাক কিছুই বগুড়া থেকে আনা হয়নি। মৃন্ময়ী তার ওড়নাটা চাদরের মতো করে গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রইল ছাদের এক প্রান্তে। একটু পর ছাদের গেট খোলার হালকা শব্দ হলো। মৃন্ময় চোখ ঘুরিয়ে সেদিকে তাকালো। তিথি দাঁড়িয়ে আছে। তিথিকে দেখে মৃন্ময়ীর দৃষ্টি সেখানেই স্থির হয়ে গেল। একটা লাল শাড়ি পরেছে তিথি, দুহাতে কয়েক গাছি চুড়ি, গলায় একটা লাল পাথর বসানো সীতাহার। সাজগোজ বলতে ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক আর চুলগুলো খোলা। কিন্তু এই সাধারণ সাজে তিথিকে মনোহরিণী লাগছে। বাতাসে ওর চুলগুলো মৃদুভাবে উঠছে। মৃন্ময়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। সামনে নেওয়া অশ্রুগুলো আবারও কোথা থেকে চোখে এসে ভর করলো। তিথি এত রাতে হঠাৎ কেন শাড়ি পরেছে এটা আন্দাজ করতে পেরে অপার্থিব এক সুখানুভূতি ছড়িয়ে পড়ল মৃন্ময়ের পুরো শরীর মনে। তিথি কি তবে তার জন্যই শাড়ি পরেছে? মৃন্ময়ের চোখ ছলছল করছে। তিথিকে যেন হৃদয়েশ্বরী মনে হচ্ছে। এই জ্যোৎস্না রজনীকে সাক্ষী করে হৃদয়ের সবটুকু ভালোবাসা যদি তাকে উজাড় করে দেয়া যেত। মৃন্ময়ের ইচ্ছে করছে তিথির কাছে ছুটে যেতে, ওর একটা হাত বুকে নিয়ে বুকের বা পাশে রেখে হৃদয়ের স্পন্দনে তার প্রতি সৃষ্টি হওয়া অনুভূতিগুলো শোনাতে। কিন্তু এত সাহস যে তার নেই। জ্যোৎস্নার আলোয় লাল শাড়ি পরিহিতা তিথিকে দ্বাদশীর চাঁদের মতো লাগছে। মৃন্ময়ী অশ্রুসিক্ত চোখে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি ধীর পায়ে মৃন্ময়ের কাছে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মৃন্ময়ের অশ্রুসিক্ত চোখ জোড়া ভীষণ মায়াবী হয়ে উঠেছে। তিথি মুগ্ধ চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে মৃন্ময়ের চোখের কোঠরে জমে থাকা অশ্রুকণা গাল বেয়ে নামতে শুরু করলো। জ্যোৎস্নার আলোয় সেগুলো মুক্তোর মতো চিকচিক করছে। তিথি আর কিছু না ভেবেই আলতো হাতে তার শাড়ির আঁচল মৃন্ময়ের গালে ছোঁয়ালো। মৃন্ময়ের হৃদয় পরম ভালোবাসাময় স্পর্শে দোলে উঠল। একটা মেয়ের শাড়ির আঁচলে এতটা ভালোবাসা লুকিয়ে রাখে। তিথি যেন সেই সবটুকু ভালোবাসার স্পর্শ দিয়ে মুছে দিচ্ছে তার অশ্রু। প্রেয়সীর ভালোবাসা মাখা স্পর্শ প্রণয়নীর বুকের ভেতরে সুখের মতো ব্যথা সৃষ্টি করল। অজানা এক আবেশে মৃন্ময়ী তার হাত দিয়ে তিথি সেই হাতখানা নিজের গালে চেপে ধরল। তিথির চোখেও জল টলমল করছে।
সে নিবিড় মমতাময় দৃষ্টিতে চেয়ে আছে মৃন্ময়ের মুখপানে। ইচ্ছে করছে শক্ত আলিঙ্গনে মৃন্ময়ের সব দুঃখ বেদনা মুছে দিতে। পরক্ষণে নিজের ভাবনার পরিধি দেখে চমকে উঠল তিথি। কি ভাবছে এসব? মুহূর্তে হাতখানা টেনে সরিয়ে নিল সে। তার শাড়ির আঁচলের কিছু অংশ মৃন্ময়ের চোখের জলে ভিজে আছে। তিথির বুকের ভেতর হু হু করে একটা শীতল হাওয়া প্রবাহিত হয়ে ছড়িয়ে পড়ল সর্বত্র জুড়ে। মৃন্ময়ী করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিথি পরিস্থিতি স্বাভাবিক করতে মৃন্ময়ের দিকে তাকিয়ে একটু হাসল। মৃন্ময়ের মনে হলো তিথির ওই ঠোঁটে কোনো জাদু মাখানো আছে। ওইটুকু হাসি তার সব হতাশা দুঃখ গ্লানি ভুলিয়ে দিতে যথেষ্ট। তিথি মৃদু কণ্ঠে বলল, আজ কি সুন্দর পূর্ণিমা রাত দেখেছ? মৃন্ময়ী হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এরপর নরম স্বরে বলল, শাড়িতে আপনাকে এত সুন্দর লাগছে, যেভাবেই বর্ণনা করি না কেন কম হয়ে যাবে। তিথি পূর্বের ন্যায় হাসল। হেঁটে হেঁটে ছাদের অন্য প্রান্তে গিয়ে আকাশের দিকে মুখ তুলে তাকালো। মৃন্ময়ীও তিথিকে অনুসরণ করে গেল সেখানে। এদিকটায় বাগানে ফুটে থাকা গোলাপ ফুলের মিষ্টি গন্ধটা ভেসে আসছে। তিথি কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থেকে মৃন্ময়ীর দিকে ফিরল। কোমল গলায় বলল, এমন চমৎকার রাতে তোমার কণ্ঠে একটা গান শুনতে ভীষণ ইচ্ছে করছে। গাইবে একটা গান? কিছু মুহূর্ত পর খুব মিষ্টি একটা সুর জ্যোৎস্নার এই অপূর্ব রাতটাকে আরো মায়াবী করে তুলল। মৃন্ময়ী গান গাইছে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। মৃন্ময়ীর মোহিনী গানের সুর তিথির হৃদয়ে জল তরঙ্গের সৃষ্টি করল। গানের প্রতিটি বাক্য যেন তিথির মন ছুঁয়ে যাচ্ছে। গান শুনতে শুনতে তিথি হারিয়ে গেল কল্পনার কোনো জগতে। চলবে।